রাখো মোর হাতের পরে। যেদিন তোমারে পাই না, পাই না কাছে গো পরশোনো নাহি পাই, মনে হয় যেন বিশ্বভুবনে কেহ নাই, কিছু নাই। যেদিন তোমারে পাই না, পাই না কাছে গো পরশোনো নাহি পাই, মনে হয় যেন বিশ্বভুবনে কেহ নাই, কিছু নাই। অভিমানে কাঁদে বক্ষে সেদিন আকাশে দিন হয়ে যায় বাণী। অভিমানে কাঁদে বক্ষে সেদিন আকাশে দিন হয়ে যায় বাণী। যেন রাধা নাই আর বৃন্দাবনে গো, রাধা নাই আর বৃন্দাবনে গো, সব সাথ গেছে মোরে। হাতখানি যাবে রাখো মোর হাতের পরে, মোর কণ্ঠ হতে সুরের গঙ্গা ঝরে। তুমি হাতখানি যাবে রাখো মোর হাতের পরে। তিলং রাগে সুরারোপিত চিতালের শ্রোতপ্রিয় গান একই অসীম পিয়াসা। এই গানটি HMV গ্রামোফোন কোম্পানি থেকে শিল্পী বিজন বালা ঘোষের কণ্ঠে রেকর্ড হয়ে 1936 সালের ডিসেম্বর মাসে প্রকাশিত হয়। রেকর্ড নম্বর N9836। আদি গ্রামোফোন রেকর্ডে বাণী ও সুর অনুসরণে এই গানটি আমরা শুনব শিল্পী মিরাজুল জান্নাত সোনিয়ার কণ্ঠে।
সাগর চাহিয়া চাঁদে চির জনম কাঁদে তেমনি যত নাহি পায় তোমা পানে ধায় অসীম ভালোবাসা অসীম ভালোবাসা একে অসীম পিয়াসা একে অসীম পিয়াসা তোমারে যে চাহিয়াছি ভুলে একদিন সে জানি তোমারে ভোলা কি কঠিন তোমারে যে চাহিয়াছি ভুলে একদিন সে জানে তোমারে ভোলা কি কঠিন তোমারও স্মৃতি তার মরণের সাথী হয় তোমারও স্মৃতি তার মরণের সাথী হয় মেটে না প্রেমের পিয়াসা মেটে না প্রেমের পিয়াসা একে অসীম পিয়াসা শত জনম গেল তবু মিটিল না শত জনম গেল তবু মিটিল না তোমারে পাওয়ার আশা তোমারে পাওয়ার আশা একে অসীম পিয়াসা একে অসীম পিয়াসা একে অসীম পিয়াসা পিয়াসা সময়ের গণ্ডি পেরিয়ে তুমুল জনপ্রিয় গান নিশি নিঝুম ঘুম নাহি আসে বেহাগ রাগে সুরারোপিত চিতালের এই গানটি হিন্দুস্তান গ্রামোফোন কোম্পানি থেকে শিল্পী বিজন কুমার বসুর কণ্ঠে রেকর্ড হয়ে 1942 সালের সেপ্টেম্বর মাসে প্রকাশিত হয়। রেকর্ড নম্বর H1009। নিশিনি ঝুম ঘুম নাই আসে নিশিনি ঝুম ঘুম। Oliver Chief. শুভ সকাল।
আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস 2025 উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে আপনাদেরকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। Excellencies, distinguished ladies and gentlemen, Assalamu alaikum and a very good morning. It is indeed my great honor and privilege to welcome you all in celebration of International Migrants Day and National Expatriates Day 2025. অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলংকৃত করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। অনুষ্ঠানে বিশেষ অতিথি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। মঞ্চে আছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সম্মানিত সিনিয়র সচিব ডক্টর নিয়ামতুল্লাহ ভূঁইয়া। মঞ্চে আরও আছেন সম্মানিত রেমিটেন্স যোদ্ধা জনাব রাজু আহমেদ এবং জনাব শাহানারা আক্তার শানু। Ladies and gentlemen, we are indeed honored and privileged. Honorable Chief Advisor, Government of the People's Republic of Bangladesh, Dr. Mohammad Yunus, is gracing the occasion as chief guest. Present amongst us as special guest, Honorable Advisor, Minister of Expatriates, Welfare and Overseas Employment, Dr. Asif Nazrul. Also present on the days, Honorable Senior Secretary, Ministry of Expatriates, Welfare and Overseas Employment, Dr. Niamutullah Bhuiya, and distinguished expatriates, Mr. Raju Ahmed and Ms. Shahanara Akhtar Shanu. সম্মানিত সুধী, অনুষ্ঠানটি বিটিভি নিউজ এবং বাংলাদেশ বেতার থেকে সরাসরি প্রচার করা হচ্ছে। Ladies and gentlemen, this program is being telecast live through BTV News and Bangladesh Betar. শ্রবণ ও বাক প্রতিবন্ধী জনগোষ্ঠীর তথ্য অধিকার রক্ষার্থে অনুষ্ঠানটি সাংকেতিক ভাষায় প্রচার করা হচ্ছে। সুধীবৃন্দ, এখন মাননীয় প্রধান উপদেষ্টার সানুগ্রহ অনুমতিক্রমে আমরা অনুষ্ঠান শুরু করছি। With permission from the Honorable Chief Advisor, we are about to start the program. এবারে জাতীয় সঙ্গীত পরিবেশিত হবে। জাতীয় সঙ্গীত পরিবেশনের সময় সবাইকে দাঁড়িয়ে সম্মান প্রদর্শনের জন্য অনুরোধ করছি। অসংখ্য ধন্যবাদ সবাইকে। সম্মানিত সুধীমণ্ডলী, এখন প্রদর্শিত হবে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উদ্যোগে প্রস্তুতকৃত তথ্যচিত্র।
প্রতিদিন হাজারো বিদায়ের গল্পের দেখা মেলে এই বিমানবন্দরে। মায়ের ভেজা চোখ, বাবার নীরব দোয়া, ভালোবাসার এই শক্তি নিয়ে ভাগ্য অন্বেষণে প্রতি বছর লাখো মানুষ ঘর ছাড়েন, পা বাড়ান এক দুঃসাহসিক অভিযাত্রায়। দেশ ছাড়ার মুহূর্তগুলোতে তাই প্রবাসীরা শুধু নিজের পরিবারের কথা ভাবেন না, হৃদয়ে বয়ে নিয়ে যান দেশকে, এক জাতিকে, এক জাতির সমৃদ্ধির স্বপ্নকে। দেশের সুখে দুঃখে, সম্ভাবনার সংকটে বাংলাদেশই তাদের প্রথম পরিচয়। 2024 জুলাইয়ে দেশে যখন ফ্যাসিবাদী সরকারের গুম, খুন ও সীমাহীন নির্যাতন জুলুমের বিরুদ্ধে ছাত্র জনতা প্রতিবাদ ও প্রতিরোধে উত্তাল তরঙ্গের মতো রাজপথে নেমে আসে, তখন হাজার মাইল দূরে বিদেশের মাটিতেও শুরু হয় এক অভিনব সংহতি প্রকাশ। দুবাইয়ের কাঠফাটা রোদে, দোহার ব্যস্ত রাস্তার পাশে, রোম, লন্ডন, টোকিও সবখানে একটাই স্লোগান, দেশের মাটিতে যখন চলছে কমপ্লিট শাটডাউন, তখন বিদেশের মাটিতে শুরু হয় রেমিটেন্স শাটডাউন। কি অপূর্ব যোগসূত্র, নারীর টানে গড়া কি অভিনব সংযোগ। এমন প্রতিবাদের মূল্য চুকাতে হয়েছে অঢেল। অসংখ্য প্রবাসী বাংলাদেশি হন গ্রেফতার, স্বপ্ন থমকে দাঁড়ায় কারাগারের অন্ধকারে। ঠিক তখনই আলোকবর্তিকা হয়ে এগিয়ে আসেন মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রাষ্ট্রাচার ও কূটনীতির সীমা ছাড়িয়ে তিনি মানবিকতার হাত বাড়ান, ফিরিয়ে আনেন দুঃসাহসিক রেমিটেন্স যোদ্ধাদের। তারা ফিরে আসেন মুক্ত স্বাধীন মাতৃভূমিতে, পরম পুলকিত চিত্তে। রাষ্ট্র এমন সাহসী প্রবাসী বাংলাদেশিদের শুধু ফিরিয়েই আনেনি, তাদের পাশে থেকেছে সহায়তা দিয়ে, দিয়েছে অনুদান, স্বল্প সুদে ঋণ আর পরিবারের পাশে দাঁড়ানোর সুযোগ। এমনি করেই সূচিত হয় তাদের এক নতুন জীবনের গল্প। পৃথিবী জুড়ে ছড়িয়ে থাকা 1.5 কোটিরও বেশি বাংলাদেশি শ্রমে ঘামে গড়ে উঠছে বাংলাদেশের অর্থনীতির দৃঢ় ভিত্তি। গত অর্থ বছরে 10 লাখের বেশি কর্মী বিদেশে গেছেন। রেমিটেন্স এসেছে 30.33 বিলিয়ন মার্কিন ডলার, যা আগের বছরের তুলনায় 26.8% বেশি, যা একটি নতুন দিনের স্বপ্নের সফল রূপায়ণের প্রতিচ্ছবি। প্রবাসীদের অধিকার নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীনে 4টি দপ্তর, বিএমইটি, ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড, বৈসল ও প্রবাসী কল্যাণ ব্যাংক। তাদের সহায়তা প্রবাসীর জীবনকে শুধু বদলায় না, সমৃদ্ধি আনে একটা পরিবার, একটা পুরো সমাজে। জামানতবিহীন ঋণ প্রদানকারী প্রবাসী কল্যাণ ব্যাংকের সুদহার 9% থেকে 8% নামিয়ে আনার সিদ্ধান্তে নতুন করে স্বপ্ন দেখছেন লাখো প্রবাসকামী। এই সুবিধার আওতায় প্রায় 50,000 মানুষ 1100 কোটি টাকা ঋণ গ্রহণ করেছেন। কম সুদ, সহজ কিস্তি, দ্রুত প্রসেসিং এর এই ব্যবস্থা বিদেশগামী ও তাদের পরিবারকে বড় এক আর্থিক স্বস্তি দিয়েছে। ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের নানামুখী সেবা প্রবাসী ও তাদের পরিবারের সুরক্ষা ও নিরাপত্তার ভিত্তিকে আরো সুদৃঢ় করেছে। মৃত প্রবাসী কর্মীদের পরিবারকে 218 কোটিরও বেশি বীমা দাবি ও অনুদান দেয়া হয়েছে। আন্তর্জাতিক অভিবাসী ও জাতীয় প্রবাসী দিবসের এবছরের প্রতিপাদ্য দক্ষতা নিয়ে যাব বিদেশ, রেমিটেন্স দিয়ে গড়ব স্বদেশ। আর সেই লক্ষ্য বাস্তবায়নের জন্য বিএমইটি 71টি পেশায় দক্ষতা যাচাই শুরু করেছে। বিএমইটির বিনামূল্যে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ এবং এসএসসি পাস শিক্ষার্থীদের জন্য টিটিসি ট্রেনিং নতুন শ্রমশক্তি তৈরির এক নীরব বিপ্লবে পরিণত হয়েছে। দেশের জন্য বৈধ পথে রেমিটেন্স পাঠিয়ে যে অকুতভয় যোদ্ধারা দেশের রিজার্ভ সমৃদ্ধ করছেন, তাদের বিদেশ যাওয়ার পথ আরো সহজ, স্বচ্ছ ও নিরাপদ করতে সরকারের দূরদর্শী ও দৃশ্যমান উদ্যোগ ওভারসিজ এমপ্লয়মেন্ট প্ল্যাটফর্ম ওইপি, যা অভিবাসন প্রক্রিয়ার প্রতিটি ধাপকে স্বচ্ছ, দ্রুত ও হয়রানি মুক্ত করবে। প্রবাসীদের প্রতি রাষ্ট্রীয় সম্মান জানাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবাসী লাউঞ্জে সুলভে খাবার, ফ্রি ওয়াইফাই, টেলিফোন সহ বিশ্রামের সুবিধা নিশ্চিত করা হয়েছে। এই লাউঞ্জ শুধু একটি সেবা নয়,
এটি রেমিটেন্স যোদ্ধাদের প্রতি রাষ্ট্রের কৃতজ্ঞতার স্মারক। বাংলাদেশ এরই মধ্যে বিশ্বের নানা দেশে নতুন কর্মসংস্থানের সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে। ইতালি, দক্ষিণ কোরিয়া, জাপান ও সৌদি আরব সহ বিভিন্ন দেশ ও কোম্পানির সাথে মোট 47টি চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। জাপানে কর্মী প্রেরণ প্রক্রিয়া আরও স্বচ্ছ ও গতিশীল করার লক্ষ্যে মন্ত্রণালয়ে গঠন করা হয়েছে জাপান সেল। আগামী 5 বছরে জাপানে টেকনিক্যাল ইন্টার্ন ট্রেনিং প্রোগ্রাম TITP এবং স্পেসিফাইড স্কিলড ওয়ার্কার্স SSW ক্যাটাগরিতে 1 লাখের বেশি বাংলাদেশি কর্মী নিয়োগ দেওয়ার জন্য সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের একাগ্র উদ্যোগে জাপানি ভাষা শিক্ষা কার্যক্রমকে আরও গতিশীল করার প্রক্রিয়াও গ্রহণ করা হয়েছে। সৌদি আরবের সাথে বাংলাদেশের 50 বছরের ইতিহাসে প্রথম সাধারণ কর্মী নিয়োগ চুক্তি স্বাক্ষরিত হয়েছে। কর্মী নিয়োগে ইরাক সরকারের সঙ্গেও চুক্তি সম্পন্ন হয়েছে। এছাড়া বয়েসেল এবছরে 16,000-এরও বেশি কর্মীকে বিদেশ পাঠিয়েছে, যা বৈধ অভিবাসনে নতুন দিগন্তের সূচনা করেছে। দীর্ঘ অপেক্ষার পর মালয়েশিয়া যেতে না পারা কর্মীদের বয়েসেলের মাধ্যমে পুনরায় পাঠানো শুরু হয়েছে চলতি বছরের 25 নভেম্বর। মধ্যপ্রাচ্যের 5 দেশে সরকারিভাবে আইনি সেবা এবং নারী কর্মীদের জন্য সেফ হোম স্থাপন করা হয়েছে। সরকারি উদ্যোগে সৌদি আরবে 1876 জন প্রবাসী ক্ষমা পেয়েছেন। এছাড়াও জর্ডান ও সৌদি আরবে অনেক কর্মীর বৈধতা নিশ্চিত করা হয়েছে। এরই ধারাবাহিকতায় সম্পূর্ণ শূন্য অভিবাসন ব্যয়ে জর্ডানে নারী কর্মী প্রেরণ করা হচ্ছে। প্রবাসীর শ্রম, দক্ষতা, নিষ্ঠা এবং কর্মস্পৃহা দেশের শক্তিশালী ভবিষ্যতের ভিত্তি। তাই তাদের জন্য নিরাপদ, নিয়মিত, দায়িত্বশীল শ্রম অভিবাসন নিশ্চিত করাই সরকারের অবিচল অঙ্গীকার। প্রবাসী বাংলাদেশিরা শুধু বিদেশে কাজই করতে যান না, তারা বাংলাদেশের অঘোষিত রাষ্ট্রদূত। তাদের ঘামে গড়ে ওঠে আগামী দিনের সোনালী স্বপ্ন পূরণের বাংলাদেশ। তথ্যচিত্রটি উপভোগের জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। সম্মানিত সুধী, এবারে স্বাগত বক্তব্য। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ডক্টর নিয়ামতুল্লাহ ভূঁইয়াকে স্বাগত বক্তব্য প্রদানের জন্য বিনীত অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আন্তর্জাতিক অভিবাসী দিবস এবং জাতীয় প্রবাসী দিবস 2025 উপলক্ষে আয়োজিত আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস, অনুষ্ঠানের বিশেষ অতিথি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল, সরকারের মাননীয় উপদেষ্টাবৃন্দ, মাননীয় প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয় সংক্রান্ত বিশেষ দূত, মাননীয় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারীবৃন্দ, মাননীয় মন্ত্রিপরিষদ সচিব, প্রধান উপদেষ্টার মুখ্য সচিব, সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ও সচিববৃন্দ, সম্মানিত অন্যান্য কর্মকর্তাবৃন্দ, বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের মান্যবর মিশন প্রধানগণ ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিবৃন্দ, সিআইপি সম্মাননার জন্য নির্বাচিত গুণীজন, সর্বোচ্চ রেমিটেন্স আহরণকারী ব্যাংকসমূহের প্রতিনিধিবৃন্দ, প্রবাসী ভাই বোন ও তাদের পরিবারের সদস্যবৃন্দ, উন্নয়ন সহযোগী প্রতিনিধিবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং সম্মানিত অভ্যাগত সুধীমণ্ডলী, আসসালামু আলাইকুম। আজকের এই বিশেষ দিনে আমি প্রবাসী কল্যাণ এবং বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের পক্ষ থেকে আপনাদের সবাইকে উষ্ণ অভিনন্দন ও আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আজকের এই দিনে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি
1971 সালের বীর মুক্তিযোদ্ধাগণকে যাঁদের আত্মত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি স্বাধীন বাংলাদেশ। বিনম্র শ্রদ্ধায় আরো স্মরণ করছি বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে শাহাদাত বরণকারী বীর শহীদদের, যাদের মহান আত্মত্যাগের মাধ্যমে আমরা পেয়েছি বেশিরভাগ মুক্ত এক নতুন বাংলাদেশ। দিবস দুটি যথাযথ মর্যাদা উদযাপনের লক্ষ্যে মন্ত্রণালয় কর্তৃক দেশে ও বিদেশে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এই দিবস উপলক্ষে এই দিবস শুধু একটি আনুষ্ঠানিকতা নয়, বরং অভিবাসী মানুষের অধিকার, নিরাপত্তা, সুশৃঙ্খল অভিবাসন এবং মর্যাদাপূর্ণ শ্রমবাজার নিশ্চিত করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করবার এক অনন্য আয়োজন। বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রায় দেশপ্রেমিক প্রবাসীদের অবদান অপরিসীম। প্রবাসী ভাই বোনেরা তাদের শ্রমে ঘামে অর্জিত বৈদেশিক মুদ্রায় বৈধ পথে দেশে প্রেরণ করে তাদের নিজ পরিবার এবং দেশের জাতীয় অর্থনীতিকে সমৃদ্ধ করার ক্ষেত্রে অনবদ্য ভূমিকা পালন করে চলেছে। আমি সকল সম্মানিত রেমিটেন্স যোদ্ধা ভাই বোনদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আজকের বৈশ্বিক শ্রমবাজারে প্রতিযোগিতা বাড়ছে, প্রযুক্তি ও দক্ষতার গুরুত্ব আগের যে কোনো সময়ের চেয়ে অনেক বেশি। তাই এবছর প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে, দক্ষতা নিয়ে যাব বিদেশ, রেমিটেন্স দিয়ে গড়ব স্বদেশ। বিদেশে টেকসই কর্মসংস্থানের জন্য দক্ষ মানবসম্পদ উন্নয়নের কোনো বিকল্প নেই। এই উপলব্ধি থেকে সরকার দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ কেন্দ্র সম্প্রসারণ, কারিগরি শিক্ষার মান উন্নয়ন, আন্তর্জাতিক মানসম্পন্ন প্রশিক্ষণ ব্যবস্থা, সার্টিফিকেশন ও ভাষা দক্ষতা বৃদ্ধির উপর বিশেষ গুরুত্ব আরোপ করেছে। বর্তমান সরকারের কার্যকালে প্রবাসীদের কল্যাণে সময়োযোগী যে সকল পদক্ষেপ গ্রহণ করা হয়েছে, তন্মধ্যে উল্লেখযোগ্য যেসব বিষয় আছে এবং সরকারের অঙ্গীকারের আওতায় যে সমস্ত সংস্কারমূলক কর্মকাণ্ড গ্রহণ করা হয়েছে, তা আমাদের মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা মহোদয় তার বক্তব্যে পরিপূর্ণভাবে উপস্থাপন করবেন। আমি আজকের অনুষ্ঠানের বিষয়ে আপনাদের সদয় দৃষ্টি আকর্ষণ করছি। অভ্যাগত সম্মানিত অতিথিবৃন্দ, আজকের অনুষ্ঠানে 2024-2025 অর্থ বছরে সর্বোচ্চ রেমিটেন্স আহরণকারী শীর্ষ 10টি ব্যাংককে সম্মাননা প্রদান করা হবে। এই ব্যাংকগুলোর মধ্যে রয়েছে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি, অগ্রণী ব্যাংক পিএলসি, জনতা ব্যাংক পিএলসি, বাংলাদেশ কৃষি ব্যাংক, ব্রাক ব্যাংক পিএলসি, ট্রাস্ট ব্যাংক পিএলসি, সোনালী ব্যাংক পিএলসি, রূপালী ব্যাংক পিএলসি, সিটি ব্যাংক পিএলসি এবং ঢাকা ব্যাংক পিএলসি। চেক বিতরণ করা হবে আজকের এই অনুষ্ঠানে 5টি ক্যাটাগরিতে মোট 10,93,31,500 টাকার চেক বিতরণ করা হবে। তন্মধ্যে মৃত প্রবাসী পরিবারের 146 জন সদস্যের মধ্যে আর্থিক অনুদান বাবদ 4,32,97,000 টাকা, বকেয়া ক্ষতিপূরণ বাবদ 46 জনের মধ্যে 6,46,48,000 টাকা, জীবন বীমার দাবি বাবদ 144 জনের মধ্যে 8,69,50,000 টাকা, চিকিৎসা সহায়তা বাবদ 24 জনের মধ্যে 21,10,000 টাকা, প্রবাসীদের 602 জন সন্তানের মধ্যে শিক্ষাবৃত্তি বাবদ 2,03,31,500 টাকা। উল্লেখ্য, 2025 সালের জানুয়ারি হতে অদ্যাবধি বিভিন্ন খাতে সহায়তার পরিমাণ ছিল 392,37,97,000 টাকা। আজকের অনুষ্ঠানে যে সিআইপি সম্মাননা দেয়া হবে, 2024 এবং 25 অর্থ বছরে রেমিটেন্স প্রবাহের মাধ্যমে বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখায় সরকার 2026 সালের জন্য 3টি ক্যাটাগরিতে মোট 86 জন প্রবাসীকে সিআইপি এনআরবি হিসেবে নির্বাচিত করেছে। তাদের আজকের অনুষ্ঠানের সম্মাননা প্রদান করা হবে।
বাংলাদেশে শিল্পক্ষেত্রে সরাসরি বিনিয়োগকারী অনিবাসী বাংলাদেশি ক্যাটাগরিতে একজন, বাংলাদেশে বৈধ চ্যানেলে সর্বাধিক বৈদেশিক মুদ্রা প্রেরণকারী অনিবাসী বাংলাদেশি ক্যাটাগরিতে ৭৫ জন, বিদেশে বাংলাদেশি পণ্যের আমদানিকারক অনিবাসী বাংলাদেশি ক্যাটাগরিতে ১০ জন। সম্মানিত সুধীমণ্ডলী, বর্তমান সরকারের আমলে বৈদেশিক কর্মসংস্থানের অধিক্ষেত্র আগের তুলনায় অনেকাংশে সম্প্রসারিত হয়েছে। ২০২৫ সালের এ পর্যন্ত ১০,৪৪,৪৬৩ জন কর্মী বিদেশে গমন করেছে। তাছাড়া বোয়েসেলের মাধ্যমে ২০২৪-২৫ অর্থ বছরে ১৬,০৬৬ জনের বৈদেশিক কর্মসংস্থান হয়েছে। জাপানে ২০৪০ সাল পর্যন্ত যে ১১ মিলিয়ন শ্রম ঘাটতির সৃষ্টি হবে মর্মে পূর্বাভাস পাওয়া যাচ্ছে, সেই ঘাটতি পূরণের জন্য এ মন্ত্রণালয় কর্তৃক জাপান সেল গঠন সহ জাপানি ভাষা শিক্ষা এবং প্রশিক্ষণ কার্যক্রম জোরদার করা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী সম্প্রতি রেমিটেন্স প্রবাহ উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। ২০২৩-২০২৪ অর্থ বছরে প্রাপ্ত রেমিটেন্সের পরিমাণ ছিল প্রায় ২৩.৯১ বিলিয়ন মার্কিন ডলার। ২০২৪-২৫ অর্থ বছরে রেমিটেন্সের পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে প্রায় ৩০.৩২ বিলিয়ন ডলারে। রেমিটেন্স প্রবাহ ২০২৩-২০২৪ অর্থ বছরের তুলনায় বর্তমান সরকারের আমলে অর্থাৎ ২০২৪ এবং ২৫ অর্থ বছরে শতকরা প্রায় ২৬.৮৩% বৃদ্ধি পেয়েছে। প্রবাসী কর্মীদের কল্যাণে মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে ২৭টি দেশে বাংলাদেশ মিশন সহ 30টি শ্রম কল্যাণ উইং কাজ করছে। বিদেশ ফেরত কর্মীদের মর্যাদাপূর্ণ পুনর্বাসনের লক্ষ্যে ইতোমধ্যে জাতীয় রিইন্টিগ্রেশন নীতি ২০২৫ প্রণয়ন করা হয়েছে এবং রেইজ প্রকল্পের মাধ্যমে রিইন্টিগ্রেশন ব্যবস্থা জোরদার করা হয়েছে। এছাড়া অভিবাসন ব্যবস্থা স্বচ্ছ এবং গতিশীল করার লক্ষ্যে সরকারের সংস্কার কর্মসূচি বাস্তবায়নের অংশ হিসেবে এ যাবৎ 7টি আইন এবং বিধিমালা সংশোধন করা হয়েছে। প্রবাসী বাংলাদেশি ডায়াসপোরাদের দেশের উন্নয়নে অংশগ্রহণ নিশ্চিত করতে নীতিমালা প্রণয়ন করা হচ্ছে। মাননীয় প্রধান অতিথি, আপনার বিচক্ষণ এবং দূরদর্শী দিক নির্দেশনায় মন্ত্রণালয়ে প্রবাসীদের কল্যাণে নানামুখী কর্মসূচি গ্রহণে বিশেষভাবে অনুপ্রাণিত হয়েছে। আজকের এই আয়োজনের মাধ্যমে আমরা প্রবাসীদের প্রতি আমাদের দায়বদ্ধতা এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনার সদয় উপস্থিতি আমাদেরকে অনুপ্রাণনের পাশাপাশি অনুষ্ঠানের সুষ্ঠু বহুলাংশে বৃদ্ধি করেছে এবং আমাদের প্রবাসী ভাই বোনদের সম্মানিত করেছে। এই জন্য আমি আপনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি বিশ্বাস করি দক্ষতা অর্জনের মাধ্যমে আন্তর্জাতিক শ্রমবাজারে বাংলাদেশের অবস্থান আরও সুসংহত হবে এবং আমাদের নিবেদিত প্রাণ প্রবাসী কর্মীরা আরও মর্যাদা, নিরাপত্তা এবং সুযোগের অধিকারী হবেন। এই দিবস দুটি যেন প্রবাসীদের অধিকার সংরক্ষণ, সেবা নিশ্চিতকরণ এবং মর্যাদা রক্ষায় নতুন অঙ্গীকার নিয়ে আসে, এই প্রত্যাশা করছি। পরিশেষে আজকের অনুষ্ঠানের মাননীয় প্রধান অতিথি, সিআইপি সম্মাননার জন্য নির্বাচিত গুণীজন, সর্বোচ্চ রেমিটেন্স আহরণকারী হিসাবে স্বীকৃতিপ্রাপ্ত ব্যাংক কর্তৃপক্ষ এবং উপস্থিত সকলকে আবারও মন্ত্রণালয়ের পক্ষ থেকে কবুষ্ণ স্বাগত ও আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। অসংখ্য ধন্যবাদ সম্মানিত সিনিয়র সচিব ডক্টর নিয়ামতুল্লাহ ভূঁইয়া। সম্মানিত সচিব, এই পর্যায়ে প্রবাসীদের অভিব্যক্তি বর্ণনা আমরা শুনব। আমাদের প্রবাসী ভাই বোনদের সংগ্রাম, সহিষ্ণুতা, বিজয় এবং মাতৃভূমির প্রতি অটুট ভালোবাসার গল্প, যা আমাদের অনুপ্রেরণা যোগায়। তাদের জীবনের অভিজ্ঞতা আমাদের মনে করিয়ে দেয় যে অভিবাসন শুধুই স্থান পরিবর্তন নয়, বরং সাহস ও দৃঢ় সংকল্পের এক গভীর সাক্ষ্য। সুধীমণ্ডলী, শ্রদ্ধার সাথে আমন্ত্রণ জানাচ্ছি জনাব রাজু আহমেদকে, যিনি ক্রোয়েশিয়া প্রবাসী একজন দক্ষ কর্মী। তিনি
বিএমইটি কর্তৃক পরিচালিত কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র থেকে প্রশিক্ষণ প্রাপ্ত হয়ে বিদেশ গমন করেন। সুধীবৃন্দ জনাব রাজু আহমেদ। মাননীয় প্রধান উপদেষ্টা, সম্মানিত সুধীবৃন্দু, আসসালামু আলাইকুম। আমি রাজু আহমেদ, কুষ্টিয়া উপজেলা মিরপুর উপজেলার বড়বাড়িয়া বেরপাড়া গ্রামের বাসিন্দা। আমি বর্তমান ক্রোয়েশিয়াতে একজন সিভিল ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত আছি। 2016 সালে মীর শামসুল ইসলাম পলিটেকনিক ইনস্টিটিউট থেকে ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং পাশ করি। এরপর ইন্টার্নশিপের জন্য ঢাকাতে আসি। উক্ত সময় প্র্যাকটিক্যাল কাজ শেখার জন্য বাংলাদেশ কোরিয়ান ট্রেনিং সেন্টারে সিভিল রিলেটেড কোর্সসমূহ অটোকাড, মেশনারি এবং রড বেন্ডিং কোর্স সম্পূর্ণ করি। ডিপ্লোমা পাশের পর প্রশিক্ষণে আমার প্র্যাকটিক্যাল কাজের দক্ষতা ও আত্মবিশ্বাস বাড়িয়ে দেয়। আমি দেশের বিভিন্ন কোম্পানিতে চাকরি পাই, কিন্তু দেশে এবং পরিবারের অভাব থাকার কারণে বিদেশে চাকরি খুঁজতে থাকি। এমন সময় 2021 সালে বিকেটিটিসি স্যারের মাধ্যমে জানতে পারি ক্রোয়েশিয়া বয়েসেলের মাধ্যমে রড বাইন্ডার ও সিভিল সুপারভাইজার নিয়োগ দেওয়া হবে। আমি অ্যাপ্লাই করি। করোনা থাকার কারণে আমাদের ইন্টারভিউ অনলাইনের মাধ্যমে হয়। আমি সিলেক্টেড হই। সকল প্রক্রিয়া সম্পূর্ণ করে বিএমইটি ক্লিয়ারেন্স নিয়ে 2022 সালের এপ্রিল মাসে আমি ক্রোয়েশিয়ায় যাই। প্রসেসিং বাবদে আমার সর্বমোট 3 লক্ষ টাকা খরচ হয়। প্রথম অবস্থায় ঠান্ডা আবহাওয়া, খাওয়া এবং ভাষার কারণে কিছুটা সমস্যা হয়েছিল। সেখানে -ডিগ্রির তাপমাত্রা থাকার কারণে অভ্যস্ত হতে কিছুটা সময় লাগে। শুরুতে আমি $800 বেতন পেতাম এবং সুপারভাইজার হিসাবে আমার অধীনে আরও 10 জন বাঙালি, বসনিয়ান এবং ক্রোয়েশিয়ান কিছু শ্রমিক কাজ করতেন। কোম্পানির সাথে চুক্তি শেষ হওয়ার পর আমি আরও 2টি কোম্পানিতে বৈধ ওয়ার্ক পারমিট নিয়ে কাজ করি। বর্তমান আমি হাতকোন কোম্পানিতে একজন সিভিল ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত আছি। বর্তমানে আমার বেসিক বেতন €3000, ওভারটাইম দিয়ে প্রায় €4000 পাই। দক্ষতা নিয়ে বিদেশ যাওয়ার কারণে এখন আমি অনেক ভালো আছি। প্রতি মাসে পরিবারের চাহিদা অনুযায়ী 50 থেকে 1 লক্ষ টাকা আমি দেশে পাঠাই। এছাড়াও বাড়িতে একতলা বাড়ি কমপ্লিট করেছি, 3 বিঘি জায়গা ক্রয় করেছি। খুব বেশি দিন হয়নি আমার যাওয়া। এই 4 বছরে ক্রোয়েশিয়াতে আমি একটি গাড়ি কিনেছি কাজের সুবিধার জন্য। ইনশাল্লাহ আমি সেখানে একটি কোম্পানি করেছি। আগামী বছর আমরা কাজ শুরু করব বলে আশা করি। এতে আমি আমার দেশে কর্মী নিয়োগ দেওয়ার জন্য চেষ্টা করব ইনশাল্লাহ। আমার আজকে এই অবস্থানের জন্য সর্বপ্রথম মহান আল্লাহ তাআলা, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, বিএমইটি বয়েসেল এবং সর্বোপরি বিকেটিটিসি ঢাকাকে কৃতজ্ঞতা জানাই। যারা বিদেশ যেতে চান তাদের জন্য কিছু বলতে চাই। দক্ষতা নিয়ে বিদেশে যাবেন, বুঝে শুনে যাবেন। যে দেশে যাবেন সে দেশের বেসিক ভাষাটা আমাদের শিখে যাওয়া উচিত। আজকে এই প্রতিপত্র এখানে দেখছি, দক্ষতা নিয়ে যাব বিদেশ, রেমিটেন্স দিয়ে গর্ব স্বদেশ। এটা যদি আমরা মেনে চলি তাহলে প্রবাসে আমরা ভালো থাকব, ভালো থাকবে পরিবার, ভালো থাকবে বাংলাদেশ। ধন্যবাদ সবাইকে। আমার জন্য দোয়া করবেন। আল্লাহ সবার মঙ্গল করুক। ধন্যবাদ সম্মানিত রেমিটেন্স যোদ্ধা জনাব রাজু আহমেদকে। এবারে আমরা আরেকজন রেমিটেন্স যোদ্ধার অভিব্যক্তি শুনব, জনাব শাহানারা আক্তার শানু, যিনি দীর্ঘদিন সৌদি আরবে কাজ করছেন। তিনি বর্তমানে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের বাস্তবায়নাধীন রেইজ প্রকল্পের মাধ্যমে দেশে রিইন্টিগ্রেটেড হয়েছেন। অভিব্যক্তি ব্যক্ত করবেন জনাব শাহানারা আক্তার শানু।
বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় প্রধান উপদেষ্টা ও সম্মানিত সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি একজন বিদেশ ফেরত অভিবাসী। আমার স্বামীর দীর্ঘদিন ধরে বেকার ছিল। সংসারে অভাব অনটন, 3 বেলা খাবারও জুটত না। 2 সন্তানের পড়ালেখা এবং সংসারের খরচ জোগাড় করতে খুব কষ্ট হতো। সুদে ধার দেনায় কোনো রকম সংসার টিকে ছিল। কি করব, কোথায় যাব, একটা চিন্তায় সবসময় কাজ করত। পরবর্তীতে স্থায়ী এক দালালকে ধার করে 60,000 টাকা দিয়ে আমি 2023 সালে সৌদি আরব যাই। সেখানে যাওয়ার পর আরও নির্মম পরিস্থিতি। আমাকে ঠিক মতন খাবার দিত না, নষ্ট ভাত দিত। মালিক ঠিক মতন বেতন দিত না। বেতন চাইলে সে আমাকে মারধর করত। সে আমাকে খেতে দিত না। শারীরিক মানসিক নির্যাতন আমার উপর করত। নির্যাতনের কারণে আমি ভীষণ অসুস্থ হয়ে পড়ি। পরবর্তীতে অনেক কষ্ট করে বিদেশ থেকে বাংলাদেশে ফিরে আসি। অনেক দিন না খেয়ে থাকার কারণে এয়ারপোর্টে এসে আমি জ্ঞান হারিয়ে ফেলি। দেশে আসার পর আশেপাশের মানুষ অনেক কটু কথা শোনায়। এমন এক দুঃসময়ে স্থায়ী এক বাসিন্দার আমাকে বলে যে জানতে পারি যে খুলনায় ওয়েজান্নাস কল্যাণ বোর্ড এবং প্রবাসী কল্যাণ সেন্টার নামে একটি অফিস আছে। তারা এই প্রকল্পের মাধ্যমে বিদেশ ফেরতদের আর্থিক সহযোগিতা করে। এ খবর জানার পর আমি পাসপোর্ট সহ অন্যান্য কাগজপাতি নিয়ে প্রবাসী কল্যাণ সেন্টারে যাই। সেখানে যাওয়ার পর কাগজপত্র চেক করে আমাকে নিবন্ধন করে। তারা আমাকে সাথে অনেক সময় কথা বলে। আমি তাদের কাছে আগ্রহে কথা খুলে বলি। তারা আমাকে ভালো কিছু পরামর্শ দেয়, যা আমার খুব কাজে লাগে। যে সময়ে সেন্টারে সহযোগিতা ভিসিকে অফিসে হতে আমি উদ্যোক্তা উন্নয়ন 5 দিনের প্রশিক্ষণ পাই। আমি বিদেশ হতে 3 মাসের ভিতর দেশে ফিরে আসার সেন্টারে ও সহযোগিতা ওয়েজান্নাস কল্যাণ বোর্ডেতে বিমার 50,000 টাকা পাই। তারা আমার ব্যাংকের প্রকল্পে হতে প্রণোদনারা 13,500 টাকা পাঠিয়ে দেয়। এই সামান্য টাকা আমার কাছে ছিল 1 কোটি টাকার সমান। তাই সেই টাকা দিয়ে আমি প্রথমত চায়ের দোকান শুরু করি। পরবর্তী প্রকল্প হতে মহিলা অধিদপ্তর ফ্রি সেলাই প্রশিক্ষণ নেই। তার পাশাপাশি আমি দর্জি কাজ করি। বর্তমানে চা পান বিক্রির পাশাপাশি সেলাইয়ের কাজ করছি। এর পাশাপাশি পরিবারের সহযোগিতায় ফুড কার্টের মাধ্যমে ফাস্ট ফুডের ব্যবসা শুরু করি। এখন আমি রেইস প্রকল্পের অর্থে ব্যাগ তৈরির জন্য 2 মাসের প্রশিক্ষণ গ্রহণ করছি। প্রশিক্ষণের শেষে তারা আমাকে 20,000 টাকা ভাতা দিবে। বর্তমানে আমি খুব ভালো আছি। সংসারের খরচ, ছেলে মেয়েদের পড়ালেখার খরচ চালাচ্ছি আমি নিজে। এই ধরনের সেবা পেয়ে আমি নিজেকে স্বাবলম্বী মনে করি। স্যার, আমাদের মতো বিদেশ ফেরত গরিব অসহায় মানুষের পাশে থাকার জন্য ওয়েজান্নাস কল্যাণ বোর্ড, রেইস প্রকল্প ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের কাছে আমি প্রতি অনেক ঋণী। স্যার, রেইস প্রকল্পের এই ভালো উদ্যোগ যেন বন্ধ না হয়ে যায়, আমাদের জন্য একটু আসার জায়গা রেখে যাইয়েন। স্যার, আমার জন্য দোয়া করেন। আল্লাহ হাফেজ। আমার নাম শাহানা আক্তার শানু, খুলনা 22 নং ওয়ার্ড থেকে আসছি। অসংখ্য ধন্যবাদ সম্মানিত অভিবাসী কর্মী জনাব শাহানা আক্তার শানু। সুধীমণ্ডলী, এই পর্যায়ে বিশেষ অতিথির বক্তব্য। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের
মাননীয় উপদেষ্টা ডক্টর আসিফ নজরুলকে তার মূল্যবান বক্তব্য প্রদানের জন্য বিনীত অনুরোধ করছি। Ladies and gentlemen, Honorable Advisor Dr. Asif Nazrul. আসসালামু আলাইকুম। আমি খুবই আগ্রহ নিয়ে আমাদের প্রবাসী ভাই বোনদের কথা শুনছিলাম। আমি আপনাকে জিজ্ঞেস করলাম আপনার এখন মাসে ইনকাম কত, তো বললো 15,000 টাকা মতো। বললাম হয়? বললো হ্যাঁ হয়ে যায়। খুবই খুশি। এত ছোট ছোট চাওয়া মানুষের, এত ছোট চাওয়া, সেটা যে আমরা কিছুটা হলে পূরণ করতে পারছি, এটা দেখতেই সবচেয়ে শান্তি লাগে। তো আমি আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, আমাদের এখানে উপস্থিত উপদেষ্টাবৃন্দ, বিশেষ সহকারী বৃন্দ, বিশিষ্ট অতিথিবৃন্দ, সবাইকে সালাম জানাচ্ছি। আমি একটু ইনফর্মালি কিছু কথা বলবো। আমি যখন বিদেশে যেতাম, ম্যাক্সিমাম রুটি থাকতো মধ্যপ্রাচ্যের দেশের বিমানবন্দরগুলোতে ট্রানজিট দিতে হতো। ওখানে অনেক সময় বসে থাকতো, আমি সারাক্ষণ শুধু প্রবাসী কর্মীদের দেখতাম। আমার কাছে খুব অদ্ভুত লাগতো, বিস্ময়কর লাগতো যে এইরকম মানে হত দরিদ্র একটা অবস্থা, একটা ভীত চকিত একটা চেহারা নিয়ে এয়ারপোর্টে ঘুরে বেড়াচ্ছে, একটা ব্যাগ হাতের মধ্যে একটা জিনিস পড়ে যাচ্ছে, বারবার ঢুকাচ্ছে, নিজের নিজের মানে কাপড় চোপড় সামলাতেও কারো কারো কষ্ট হচ্ছে। এই মানুষগুলা বাংলাদেশকে বাঁচিয়ে রেখেছে। এয়ারপোর্টে এসে কি অবর্ণনীয় অমানবিক তারা ব্যবহার পায়। সারাক্ষণ মনে হতো যে আমার যদি কখনো সুযোগ থাকতো হয়তো ওদের জন্য কিছু করতাম। আমি স্যারের কাছে খুবই কৃতজ্ঞ, স্যার আমাকে সেই সুযোগটা করে দিয়েছেন। আমরা চেষ্টা করেছি, আমাদের এই সরকার দায়িত্ব গ্রহণ করার পর স্যার কতগুলা অসাধ্য সাধন করেছেন। আপনারা যারা ইন্টারন্যাশনাল ল জানেন তারা জানেন যে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে আইন কত কঠোর। স্যার আসার পরপরই আমাদের সংযুক্ত আরব আমিরাতে এবং মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশে 212 জন যারা জুলাই গণ অভ্যুত্থানের জন্য নিজের জীবিকা, নিজের নিরাপত্তা সমস্ত কিছু তুচ্ছ করে আন্দোলনে এসেছিল, তারা চাকরিচ্যুত হয়েছিল, জেলে ছিল, হয়তো তারা এখনো জেলে থাকতো, হয়তো তারা আরো 5-10 বছর জেলে থাকতো। তার নিজে পার্সোনাল ইনিশিয়েটিভ নিয়ে তাদেরকে ছাড়িয়ে নিয়ে এসেছেন। এরপর আরো যারা 24 জন প্রবাসী বাংলাদেশি ছিল, যাদের নিয়ে আমরা কিছুদিন আগে তাদেরকেও ক্ষমার আওতায় এনেছেন, স্যার পার্সোনালি চিঠি লিখেছেন। আমি আপনাদের একটা জিনিস বলতে পারি যে আমার মনে হতো যে আমাদের অনেকের প্রবাসীদের প্রতি অনেক ভালোবাসা আছে। স্যারের সাথে যখন কথা বলি মনে হয় যে এত ভালোবাসা নিয়ে উনি প্রবাসীদের কথা বলেন। যখন আমরা ইলেকশনের কথা বলি আমার মনে হয় প্রবাসীদের এটা জানা উচিত। সবসময় স্যার বলে যে প্রবাসীদের ভোটাধিকার দিতে হবে। অনেক কথা অনেক সরকার বলছে, এটা দিতে হবে। এবং স্যার এইভাবে পারসিস্ট না করলে এটা হতো না। দেখেন কত সরকার কতভাবে চেষ্টা করেছে। আমাদের ইনশাআল্লাহ আমরা আশা করছি অন্তত 50 লক্ষ প্রবাসী ভোটার যারা নিবন্ধন করেছেন প্রথমবারের মতো ভোট দিতে পারবেন। আমি সবার কাছে মানে এই অত্যন্ত আনন্দের সাথে বলতে চাই যে প্রবাসীদের প্রতি গুরুত্ব দেওয়ার যে দৃষ্টিভঙ্গি, সেটা আমরা যখন প্রতিফলন করে প্রথম ঢাকা এয়ারপোর্টে প্রথমবারের মতো, আমরা অনেক রুটিন কাজ করেছি সেগুলি বলতে চাই না, প্রথমবারের জন্য যখন প্রবাসী লাউঞ্জ করলাম, স্যার শুনে খুশি হয়ে স্যার নিজে ওটা উদ্বোধন করেছেন। এটা ছোট জিনিস, কিন্তু প্রবাসীরা খুব সম্মানিত বোধ করে যে এত সবার এত প্রিয় একজন মানুষ, জুলাই গণ অভ্যুত্থানের নেতারা যাকে অনেক অনুনয় বিনয় করে বাংলাদেশের দায়িত্ব নেওয়ার জন্য নিয়ে এসেছেন, উনি এতটা ফিল করেন প্রবাসীদের জন্য। তা আমরা আমাদের মানে রুটিন কাজের বাইরে প্রথমবারের মতো কিছু স্টেপস নিতে পেরেছি। অবশ্যই এগুলি যথেষ্ট না। সৌদি আরবের সাথে আমরা প্রথমবারের মতো বাংলাদেশ একটা আনুষ্ঠানিক চুক্তি করেছে। চুক্তি করার সাথে সাথে ওদের ইম্প্যাক্টটা বোঝা যায় না, কিন্তু এটা ভালো ইম্প্যাক্ট অবশ্যই আসবে। আমাদেরকে সৌদি মিনিস্টার আমাকে বলেছেন যে তোমাদের অনেক সরকার অনেক চেষ্টা করেছে, এটা হয় নাই। আমাদেরকে বাংলাদেশি মিশনের মানুষজন বলেছেন পাকিস্তান বা ইন্ডিয়ার সাথে ওই ধরনের কোনো চুক্তি হয় নাই, বাংলাদেশের সাথে হয়েছে। আমরা যাওয়ার পর শুনতাম যে ওখানে আমার সাথে লুৎফে ভাই গিয়েছিলেন, অবর্ণনীয় কষ্ট হয় মালয়েশিয়ায় যারা শ্রমিক থাকে তারা দেশে আসতে পারে না, আসলে আর ফিরে যেতে পারে না, কারণ তাদের সিঙ্গেল এন্ট্রি ভিসা দেওয়া হতো। লুৎফে ভাই আমার সাথে ছিল, আমরা অনেক রিকোয়েস্ট করে এটাকে মাল্টিপল ভিসা করতে পেরেছি। প্রথমবারের মতো মাল্টিপল ভিসা হয়েছে। আমরা শুনতাম প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় যে আমি প্রবাসী অ্যাপসের মাধ্যমে শত শত হাজার হাজার কোটি টাকা প্রবাসীদের থেকে আদায় করা হতো যারা বিদেশে যাবেন কর্মীদের থেকে।
অনেক ধরনের দুর্নীতি হতো, অনেক ধরনের হয়রানি হতো, সেটা বন্ধ করার জন্য প্রাণান্তকর চেষ্টা করেছি। আমাদেরকে IOM অনেক হেল্প করেছে এটার জন্য, ILO অনেক হেল্প করেছে এটার জন্য। আমরা সম্পূর্ণ ওভারসিজ এমপ্লয়মেন্ট প্ল্যাটফর্ম নামে সম্পূর্ণ একটা অনলাইন প্ল্যাটফর্ম চালু করেছি। সমস্ত বিদেশে গমন প্রক্রিয়া 100% ডিজিটালাইজ করেছি। এখন ডিজিটালাইজেশন করার কারণে দুর্নীতি হওয়ার, হয়রানি হওয়ার, ভোগান্তি হওয়ার সুযোগ অনেক কমেছে। তারপরও মেশিনের পিছনে তো মানুষ থাকে, আমাদেরকে মনে রাখতে হবে সেই মানুষগুলোকে এই দায়িত্বটা পালন করতে হবে যে যাদের শ্রমঘামে আমরা এই বাংলাদেশটাকে টিকিয়ে রেখেছি, তাদের প্রতি মিনিমাম কৃতজ্ঞতা থাকলে আমাদের এই দায়িত্ব অনেস্টলি পালন করতে হবে যে প্রবাসীদের যেন কোনো রকম দুর্নীতি, হয়রানি, ভোগান্তির সম্মুখীন না হতে হয় যারা বিদেশগামী কর্মী আছে তাদের। আমরা শ্রমবাজার সম্প্রসারণের জন্য স্যার সবসময় একটা জিনিস গুরুত্ব দিয়েছে, দক্ষ শ্রমিক পাঠানো। এখন তো চাইলেই পাঠানো যায় না, চেষ্টা করতে হয়। স্যার নিজেই এই চেষ্টার সূচনা করেছেন। উনি আমাদের জাপানের ব্যাপারে অনেক পায়োনিয়ারিং একটা স্টেপস দিয়ে আমাদেরকে অনুপ্রাণিত করেছেন। আমরা একটা জাপান সেল গঠন করেছি, ডেডিকেটেড সেল। সেটার আন্ডারে যতগুলা সেন্ডিং অর্গানাইজেশন আছে, জাপানি ভাষা প্রশিক্ষণ ইনস্টিটিউট আছে, TTC আছে, পরীক্ষা কেন্দ্রগুলো আছে, সবগুলোকে একক কাঠামোতে আনা হয়েছে। জাপানে আমাদের খুব বেশি কর্মী যায় না, কিন্তু তারপরও এই বছর প্রথম 6 মাসে আমরা 6000-এর বেশি দক্ষ শ্রমিক পাঠিয়েছি। খুব কম নাম্বার, কিন্তু এটা গত যে কোনো বছরের তুলনায় কমপক্ষে দ্বিগুণ বেশি, জাস্ট এর আগের বছরের তুলনায় দ্বিগুণ বেশি। তারপরে আমরা নতুন নতুন এই ইটালির সাথে, দক্ষিণ কোরিয়ার সাথে তার নতুন চুক্তি করেছি, মোট 7টি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। আমরা বিভিন্ন আমাদের যে ট্রেনিং সেন্টারগুলোতে আছে অনেক ডাইভার্সিভ ট্রেনিং এর ব্যবস্থা করেছি। জাপানি ভাষায়, জার্মান ল্যাঙ্গুয়েজে আমরা দক্ষ ইনস্ট্রাক্টর আনার ব্যবস্থা করেছি। আমরা ব্যাংকিং পর্যায়ে ছোট ছোট অনেকগুলো সংস্কার করেছি। একটা শুধু বলি, আমরা 500 কোটি টাকা থেকে বাড়িয়ে 2000 কোটি টাকা তাদের অনুমোদিত মূলধন করেছি। 500 কোটি থেকে 2000 কোটি। সুদের হার 1% কমিয়েছি, শুনতে কম শোনায়, কিন্তু 1%ও অনেক বড় একটা ডিফারেন্স মেক করতে পারে যদি এটা ঠিক মতো ইউটিলাইজ করা যায়। আমরা প্রবাসীদের দেখেছি যে তারা অবর্ণনীয় বিভিন্ন আইনগত সমস্যায় ভোগে। আজকে আমাদের যে সৌদি প্রবাসী বোন যে ঘটনা আপনাদের বলে গেল, এরকম অনেক গল্প আমরা শুনি। আমরা তাদেরকে দেশে তো পুনর্বাসনের ব্যবস্থা করছি। এখানে আমি আবার IOM ILOর কথা বলবো, বিশেষ করে IOM এর কথা, যে আমাদেরকে হেল্প করছেন এই রিস প্রজেক্টের জন্য। এর পাশাপাশি আমরা অন্যান্য দেশে স্থানীয়ভাবে ল ফার্ম নিয়োগ করছি। স্থানীয়ভাবে আমরা কাতার, ওমান, সৌদি আরব, সংযুক্ত আমিরাত, কুয়েতে অলরেডি ল ফার্ম নিয়োগ করেছি। অন্যান্য দেশে সম্প্রসারণ করার চেষ্টা করছি। আরেকটা জিনিস আমরা বারবার ওখানে গিয়ে বলেছি যে আমাদের এখানে যারা ইরেগুলার ওয়ার্কার আছে তাদের যেন রেগুলারাইজ করা হয়। এটা আমাদের শ্রমিকদের অনেক দিনের দাবি, অনেক দিনের প্রত্যাশা। তা আমরা ইতিমধ্যে বাইল্যাটারাল দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে সৌদি আরব, জর্ডান, ইরাক এবং ওমানে অনিয়মিত যারা নারী শ্রমিক আছে তাদেরকে নিয়মিত করার ব্যবস্থা করেছি, কোনো রকম কম্পেনসেশন, পানিশমেন্ট ছাড়া। আমাদের অনেক ধরনের কল্যাণমূলক কার্যসূচি নেওয়া হয়। লেবাননে যুদ্ধ অবস্থায়, যখন একটা উদাহরণ দিচ্ছি, লেবানন যুদ্ধ অবস্থায় যখন সবাই স্ট্র্যান্ডেড অবস্থায় ছিল, আমরা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের মাধ্যমে তাদেরকে নিরাপদে দেশে ফিরিয়ে আনতে পেরেছি। আমরা যে আমাদের ট্রেনিংগুলো আছে এগুলিকে ডাইভার্সিভ করার চেষ্টা করছি। আমাদের খুবই সেকেলে একটু ট্রেনিং কারিকুলাম ছিল, সেগুলি চেঞ্জ করেছি, ট্রেনিং ইকুইপমেন্টগুলো চেঞ্জ করেছি। একটা উদাহরণ দিচ্ছি, আমরা 64 TTC-তে ড্রাইভিং উইথ অটো মেকানিক্স শীর্ষক একটা নতুন কোর্স চালু করেছি, যেটা যে আধুনিকভাবে যে ড্রাইভিংটা হয় সেই প্রত্যাশাটা মেটাতে পারবে। আন্তর্জাতিক বাজারে এটার চাহিদা আছে। আমরা TTC-গুলোতে 13টা TTC-তে N4 এবং N5 পর্যায়ে জাপানি এবং জার্মান ভাষায় 6 মাস মেয়াদী হাইব্রিড কোর্স চালু করেছি। অনেকে আছে যারা প্রশিক্ষক, তারা বাইরের থেকে প্রশিক্ষণ দিতে চায়। বাংলাদেশের মানুষ হয়তো জার্মানিতে আছে, খুব ভালো প্রশিক্ষণ দিতে যাচ্ছে, বাইরের থেকে দিচ্ছে। আমাদের সাথে জিয়া হাসান কাজ করছেন এই ব্যাপারে, উনি অনেক সহযোগিতামূলক ভূমিকা রেখেছেন, আরো অনেক ব্যাপারে হেল্প করেছেন, ধন্যবাদ তাকে। আমরা যা করেছি তা মোটেও যথেষ্ট না, আরো অনেক কিছু করার ছিল, কিন্তু আমাদের চেষ্টার কোনো ঘাটতি ছিল না। আমরা চেষ্টা করেছি এবং আমাদের চেষ্টার বিনিময়ে আমরা প্রবাসীদের থেকে যে রিটার্নটা পেয়েছি এই জুলাই গণঅভ্যুত্থানকালী সরকারের প্রতি, এটা অবিস্মরণীয়। তারা বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ আজকে যে $30.33 বিলিয়ন রেমিটেন্স এনেছে 2024-25 সালে, বাংলাদেশের ইতিহাসে এটা সর্বোচ্চ। এখন এত কিছুর পর আমাদের যে চ্যালেঞ্জগুলো রয়েছে সেটাকে আমরা পুরোপুরি রিজলভ করতে পেরেছি, পারি নাই।
আমাদের এখন পর্যন্ত দুইটা বড় চ্যালেঞ্জ রয়েছে। হুন্ডির যে চ্যালেঞ্জটা সেটা অনেকাংশে কমেছে আমাদের সরকারের প্রতি ভালোবাসা থেকে। আমাদের প্রবাসী ভাই বোনরা আমাদের রেগুলার চ্যানেলেই টাকা পাঠাচ্ছেন, ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে। কিন্তু এই যে মধ্যস্বত্বভোগীরা যে আপনার প্রবাসী কর্মীদেরকে চাকরি দেওয়ার কথা বলে নিয়ে যাচ্ছে, আমাদের বোন বলেছেন কি অবর্ণনীয় পরিস্থিতির সম্মুখীন হতে হয়। এগুলি জিনিস চেঞ্জ করার জন্য আমরা অনেক আইনগত পরিবর্তন করেছি। সাব এজেন্টদেরকেও জবাবদিহিতার আওতায় আনার ব্যবস্থা করেছি। যাদের বিরুদ্ধে কমপ্লেইন রয়েছে, আপনারা বেশি করে জানেন যে মালয়েশিয়ান সিন্ডিকেট, তাদেরকে আমরা সম্পূর্ণ ডিলিস্টিং করেছি। আমরা মালয়েশিয়ার ক্ষেত্রে অনেক কমপ্লেইন শোনা যায় সিন্ডিকেটের, আমরা স্ট্রংলি বলেছি আমরা সিন্ডিকেট হতে দিব না। আমরা এখানে প্রবাসী শ্রমিকদের থেকে অবৈধভাবে অনিয়ন্ত্রিত মুনাফা অর্জন করে যে সিন্ডিকেট হয়েছিল সেটা ভাঙার চেষ্টা করেছি, অন্তত হতে দেয়নি এখনো। তারপরে সবকিছুর পরও আমাদের মনে হয় আমাদের আরো অনেক কিছু করার আছে। আমাদের পরবর্তী যে সরকার থাকবেন তাদের যদি বাংলাদেশের মানুষের প্রতি মিনিমাম ভালোবাসা থাকে, নিজের মধ্যে যদি মিনিমাম ঈমান থাকে, যদি তাদের মধ্যে সত্যি মিনিমাম কৃতজ্ঞতা বোধ থাকে, আমরা যতটুকু কাজ করেছি সেগুলো তো এগিয়ে নিবেনই। তারা আমাদের চেয়ে অনেক বেশি সময় পাবেন, তারা আশা করি আরো অনেক বেশি ব্যবস্থা গ্রহণ করতে পারবেন প্রবাসীদের কল্যাণের জন্য। আমার ফরমাল বক্তব্য শেষ। স্যারকে আমি একটা গুড নিউজ দিতে চাই। স্যার, আপনি একজন সংস্কার প্রেমী মানুষ, তো আমাদের এখানে তো প্রবাসী কল্যাণ নিয়ে কোনো সংস্কার কমিটি করা হয় নাই। এই জন্য আমরা মন্ত্রণালয়ের পক্ষ থেকে আমরা একটা বাস্তবসম্মত সংস্কার পরিকল্পনা, কর্ম পরিকল্পনা প্রণয়নের লক্ষ্যে একটা 7ই অগাস্ট একটা টাস্ক ফোর্স গঠন করেছিলাম। এটার অধীনে 5টা ওয়ার্কিং গ্রুপ গঠন করা হয়েছিল। 5টা ওয়ার্কিং গ্রুপে যারা আছে, স্যার কৃতজ্ঞতা হিসেবে একটু নাম বলি। প্রাতিষ্ঠানিক সংস্কার ও সুশাসনের কাজ করেছেন আসিফ মুনির, আছেন এখানে? ধন্যবাদ জানান একটু। অভিবাসন প্রক্রিয়া সরলীকরণ ব্যয় হ্রাসের জন্য রহনুমা সালাম খান আইএলওর, উনি কাজ করেছেন। বৈশ্বিক শ্রমবাজার সম্প্রসারণের জন্য আবুল হোসেন, সাবেক ইকোনমিক মিনিস্টার, বাংলাদেশ দূতাবাস, সৌদি আরব, উনি কাজ করেছেন। আছেন আপনি? থ্যাংক ইউ আপনাকে। বিএমইটির স্থানীয় উদ্যোক্তাদের দক্ষতা উন্নয়নের জন্য ফারজানা শাহনাজ আইওএম কাজ করেছেন, ধন্যবাদ আপনাকে। অধিকার সুরক্ষা নৈতিক অভিবাসনের জন্য শাকিরুল ইসলাম, অভিবাসন ও শ্রম অধিকার বিশেষজ্ঞ, উনি কাজ করেছেন। তো আজকে স্যার ওনারা যে অসংখ্য আনুষ্ঠানিক সভা করে ওনারা একটা কমপ্লিট রিপোর্ট দিয়েছেন প্রত্যেকটা খাতের উন্নয়নের জন্য, বাস্তবসম্মত সুপারিশ যেগুলি সত্যি সত্যি করা যায় স্বল্প মেয়াদে, যে সুপারিশ সম্বলিত যে ওয়ার্কিং গ্রুপের রিপোর্টটা আছে সেটা স্যার আমি আপনাকে দিব। আমার বক্তব্য শেষ করি, আমি আমার কথা আর বাড়াবো না। আপনাদের সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি মাননীয় প্রধান উপদেষ্টার বক্তব্য শোনার জন্য। ধন্যবাদ সম্মানিত বিশেষ অতিথি, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা, আপনার মূল্যবান বক্তব্যের জন্য। সম্মানিত সুধী, এখন আজকের অনুষ্ঠানের প্রধান আকর্ষণ আমাদের প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে তার বক্তব্য প্রদানের জন্য বিনীত অনুরোধ করছি। Yes, distinguished ladies and gentlemen, the most anticipated part of this program, the highlight of this segment, I'm pleased to invite our chief guest, Nobel laureate and Honorable Chief Advisor, Government of the People's Republic of Bangladesh, Dr. Muhammad Yunus, to please deliver his valuable address. Ladies and gentlemen, Honorable Chief Advisor. আসসালামু আলাইকুম। আজকে একটা অপূর্ব সুযোগ প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের কার্যক্রম সম্বন্ধে সবার জানার জন্য। উপদেষ্টা আসিফ নজরুল চেষ্টা করেছেন তার উদ্যোগের কিছু বর্ণনা দেওয়া। এটা কঠিন কাজ এবং যে পরিমাণ ফল পাওয়ার কথা সমস্যা সমাধানের জন্য, শত চেষ্টা সত্ত্বেও তার ধারে কাছে যাওয়া যায় না। তো যেগুলো সফলতা কার্যক্রমের কথা বলল, আমি শুধু সবাইকে সতর্ক করে দিচ্ছি, তাতে সমস্যার সমাধান হয়নি, সমস্যা আরো গভীর, আরো জটিল। এটা সমাধানের জন্য যেই পরিমাণ প্রচেষ্টা দরকার, এখন আমরা সেটা করে উঠতে পারিনি। আমার সঙ্গে এই সমস্যার পরিচয় ভিন্ন দিক থেকে এসছে।
সরকারে আসার অনেক আগে থেকে গ্রামীণ ব্যাংকের মাধ্যমে আমরা মেয়েদের সঙ্গে কাজ করি, গ্রামীণ ব্যাংকের মাধ্যমে গ্রামে গঞ্জে কাজ করি, নানা কাজে ঋণ দিতে হয়। ক্রমে একটা ঋণের প্রস্তাব আসতে আরম্ভ করলো, যেটা শাখা পর্যায়ে সিদ্ধান্ত দিতে পারছিল না, যে আমাদের কাছে আসলো। এটা হলো ছেলেকে বিদেশে পাঠাবে, সেই জন্য মায়ের টাকার দরকার। মা হলো গ্রামীণ ব্যাংকের সদস্য, এই কাজে টাকা দেওয়া যাবে কে যাবে না। বহু আলোচনা হলো, আমরা সাব্যস্ত করলাম যে আমরা দেব। সেই সূত্রে এই জগতের সঙ্গে আমাদের যোগাযোগ শুরু হলো। তার সঙ্গে একটা শব্দ প্রায় সাথে সাথে আসলো, বিপুল বেগে আসলো। সেই শব্দটির জন্য আমি অপেক্ষা করছিলাম কেউ বলে কিনা। আক্তার সেটা উল্লেখ করলো, দালাল। এর থেকে বের হওয়ার কোনো উপায় নেই। একটা দালাল বেষ্টিত জগৎ। দালাল যে কিভাবে মানুষকে ঠকায়, গ্রামে গঞ্জে প্রতি জায়গায়। যে বেচারা আশা করে বসে আছে ছেলেকে কিংবা স্বামীকে বিদেশ পাঠাবে, টাকার দরকার, টাকা জোগাড় করেছে, কারো থেকে ধার করেছে কিংবা গ্রামীণ ব্যাংক থেকে ধার করেছে, তারপরে প্রতারণা। এই বিদেশ যাওয়াটা দালাল আর প্রতারণার সঙ্গে সাংঘাতিক রকমভাবে যুক্ত। এর থেকে মুক্ত না হওয়া পর্যন্ত এটাতে কিছু কাজ হয়েছে বলে ধারণা করার কোনো কারণ নেই। যা কিছু আমরা করছি উপরে উপরেই করছি, সেগুলো গুরুত্বপূর্ণ কাজ, কিন্তু উপরের ছোঁয়া, ভেতরে ঢোকা যাচ্ছে না। আমরা সরকারে আসার পরে প্রথম এটার সঙ্গে সম্মুখীন হলাম ভিন্ন কারণে, গণ অভ্যুত্থানের সঙ্গে জড়িত কারণে। তাদের জেল সেন্টেন্স হয়েছে, তাদেরকে উদ্ধার করতে হবে। সেই সূত্রে টেলিফোনে যোগাযোগ করলাম, আবেদন করলাম, যারা কোনো ক্রিমিনাল না, তাদেরকে শাস্তি দিও না, এরা আমাদের দেশের জন্য এই কাজ করেছে, তোমার দেশের আইন ভঙ্গ করেছে। যারা ইমোশনাল ছিল, তো তাদের তরফ থেকে বলা হলো যে আমরা বুঝছি সবকিছু, কিন্তু এ দেশের আইন, আমরা কি করতে পারি, আমাদের প্রতি সদয় হও। প্রথম জবাব হলো যে আচ্ছা, একটু চিন্তা করে দেখি। তারা চিন্তা করলো এবং ছেড়ে দিল। তো খুব আনন্দিত হলাম, তাকে ধন্যবাদ দিলাম। আর বহুদিন পরে আবার দেখি সেই একই রকম একটা, আবার এই আবেদন নিবেদন, আবার তাদেরকে মুক্তি দেওয়া। তারা শত কষ্ট করে বিদেশে গেছে, ধার দেনা করে গেছে, কষ্ট করে টাকা পাঠাচ্ছে, কিন্তু দেশের জন্য টান। সে দেশের আইন ভঙ্গ করলে কি শাস্তি হয় সেটা তাদের খুব জানা আছে, তারা যে অজানা ছিল তা না, কিন্তু মন মানে নেই, আইন অমান্য করেছে জানা সত্ত্বেও। সেই মন নিয়ে তারা ওখানে কাজ করে। এই প্রথম সাক্ষাৎ বহির্জগতের সঙ্গে, তারা কি কি অবস্থায় আছে। আরেকটা আসলো এর পরে পরেই, আনোয়ার ইব্রাহিম, প্রধানমন্ত্রী মালয়েশিয়া। তিনি খুব উৎসাহিত হয়ে আসলেন। আমি এখানকার চিফ অ্যাডভাইজার হয়েছি, বন্ধু মানুষ, সে একটু সমর্থন জানাতে চায় বলে আমি আসবো। আমি থেকে বসে আসছেন। যেই মাত্র খবর হলো যে উনি আসছেন, সঙ্গে সঙ্গে খবর পেলাম যে তখন সব সংখ্যাটা ছিল 17,000, পরে দেখলাম অনেক কম। প্রথমবার বলা হয় 17,000 শ্রমিক
শেষ মুহূর্তে যেতে পারে নাই। তারা টাকা পয়সা সব দিয়েছে, শেষ মুহূর্তে যেতে পারেনি, কারণ মেয়াদ শেষ হয়ে গেছে তার। এটা বহু লেখালেখি হচ্ছিল কি কত। উনি যখন আসলেন ওনাকে বললাম যে একটা কাজ আমাকে করে দিতে হবে, এদেরকে নিয়ে যেতে হবে। ওরা সব টাকা পয়সা সব দিয়েছে, সব কিছু আছে, কিন্তু যে তারিখের মধ্যে টিকিট পাওয়ার কথা সেই তারিখে টিকিট পায়নি, কাজে যোগদান করতে পারেনি, কাজেটা নাকচ হয়ে গেছে। বন্ধু মানুষ না করতে পারে না কথাটা, বল ঠিক আছে আমি দেখব। এখানে বসে অনেক পরামর্শ করলো, সবাই পরামর্শের মধ্যে নেগেটিভ, যে এটা তো পারা যাবে না। উনি বললেন আমি গিয়ে দেখব। উনি সত্যি সত্যি আন্তরিকভাবে দেখলেন আসলে কঠিন কাজ, কারণ ওনার একার হাতে সমস্ত ক্ষমতা নাই এটা করার। উনি তবু পেছনে লেগে রইলেন। পরবর্তীতে আমি এবং আমার সহযোগী উপদেষ্টা আরো যারা আছেন তারাও গেছেন স্টেট ভিজিটে মালয়েশিয়া, তারই আমন্ত্রণ। সেই ভিজিটের আগাগোড়া বিষয় ছিল ওই 17,000 বা যত সংখ্যক তারা ফেরত আসতে পারছে কেন। পুরা মালয়েশিয়ান সরকার আমাদের পেছনে চেষ্টা করলো যে ওদেরকে পাঠানো হোক। সংখ্যা ঠিক হলো, এটা 17,000 হবে না, আরো কম হবে, 12,000 বা এরকম কিছু হবে। কেউ পরিষ্কার সব সংখ্যাটাও বলতে পারছিল না। তো সেটা উদ্ধার হলো, সেটা হলো বহু লম্বা চড়া ইতিহাসটা, কিন্তু শেষ পর্যন্ত হলো। এটা করতে গিয়ে দেখা গেল এই দালালি, সিন্ডিকেট, কে কার টাকা মেরেছে, আসলে ঘটনা অত পরিষ্কার না। পুরো জগৎটাই হলো দালাল বেষ্টিত জগৎ। আসল খবর কার কাছে বোঝা মুশকিল, কে কার থেকে কি কারণে টাকা নিচ্ছে বোঝা মুশকিল। সরকার অনেক দূরে এটার থেকে, ভেতরে ঢোকার ক্ষমতা সরকারের নাই, এখনো হয়নি, আশা করি একদিন হবে। এই হলো মানুষ যারা বিদেশ যেতে চাচ্ছে তাদের কপাল। জাপান গেলাম, শুনলাম তাদের বহু লোক দরকার। আমরা বলি যে আমরা লোক নিয়ে বসে আছি, কত লোক লাগবে বলো। আর কোন কোন দেশ থেকে তোমরা লোক, ইতিমধ্যে তারা লোক নেওয়া শুরু করেছে, সেটাই আপনাদেরকে জানানোর বিষয় আমার। ইন্দোনেশিয়া থেকে লোক নিচ্ছে, আরো কোন কোন দেশ থেকে লোক নিচ্ছে, নেপাল থেকে লোক নিচ্ছে। এবং নেপাল থেকে খুব সম্ভব যখন জাপান ভিজিট করি গত বছর, ইতিমধ্যে তারা 7,000 লোক নিয়ে গেছে নেপাল থেকে। জিজ্ঞেস করলাম বাংলাদেশ থেকে কত, যেটা দেখো অতি নগণ্য পরিমাণ, 1,000 2,000। তার মধ্যে নেপাল থেকে চলে গেল 7,000, বাংলাদেশ থেকে যেতে পারলো না। এটা কোন ধরনের কথা হলো? কোন ধরনের সরকার হলো এটা? তেমন কত লোক লাগবে বলে আপনি যত দিতে পারেন। তা আমি তাৎক্ষণিক বললাম যে আমরা 1 লক্ষ লোক পাঠাবো। আর কি বলতে পারি, এসব সংখ্যা বলা, সে যখন ওপেন এন্ডেড একটা কথা বলেছে, তারা বলছে হ্যাঁ আমরা 1 লক্ষ নেব। আমি অবাক হয়ে গেলাম, তারা 1 লক্ষ লোক, আরো বেশি বললে হতো, আরো বেশি রাতে হতো। আমি বললাম যে 5 বছরে 1 লক্ষ, 1 বছরের লক্ষ তো পাঠবো বুঝতেছি, কাজে একটা কথা বলতে হয়। বললাম যে 5 বছরে 1 লক্ষ লোক পাঠাবো, যত দিনে পারো, তোমার কোনো অসুবিধা নেই, যত পারো। শর্ত কি? জাপানি ভাষা জানতে হবে, তার একটা স্কিল থাকতে হবে, এই হতো শর্ত, আর কিচ্ছু নেই। আমি যে খুব সোজা একটা জিনিস নেবার জন্য সরকার বসে আছে, দেশ বসে আছে, জাপানের মতো দেশ। চিন্তা করেন কেউ যদি জাপান যায়, 5 বছর 2 বছর কাটিয়ে আসে, তার ভাগ্য কিরকম খুলে যাবে। আর ফিরে আসবেই বা কেন? বল যারা এসছে তারা এখানে থেকে যায়, তাদেরকে জাপান ফেরত যেতে দেয় না, তার লোক দরকার। তাহলে আরো মজার কথা, এরকম লক্ষ লক্ষ লোক দরকার। আর আমাদের লোক কাজকর্মহীন অবস্থায় আছে। কত বড় একটা সুযোগ আমাদের বোঝালো। জাপানের বহু শহরে বাস সার্ভিস, ট্যাক্সি সার্ভিস সব বন্ধ হয়ে গেছে।
কারণ কি? ড্রাইভার নাই। বলছেন যত ড্রাইভার পারো পাঠাও, আমাদের শহরগুলো চালু করতে হবে। আবার মাইলের পর মাইল গ্রামীণ এলাকা ফাঁকা পড়ে আছে। আগে কৃষি কাজ হতো, কৃষিতে খুব উন্নত দেশ ছিল, তারা দে আর ভেরি প্রাউড অফ দেয়ার এগ্রিকালচার। জনশূন্যবিহীন, মানুষ নাই, জন নাই, বাড়িগুলো শূন্য পড়ে আছে, ট্রাক্টর ইকুইপমেন্ট সমস্ত পড়ে আছে। তো তোমরা লোক পাঠাও এগুলো যাতে আমরা চালু করতে পারি। সেই কথার সূত্র ধরে বহু লোক আসা যাওয়া করলো, জাপান থেকে আসলো, জাপানি যারা নিয়ে যাবে তারা আসলো, তাদের সঙ্গে বৈঠক করলাম। তার মধ্যে একজন বললো যে আমার কারখানা এখন বন্ধ হওয়ার উপক্রম, আমার 5,000 শ্রমিক কাজ করে আমার এখানে, তার অর্ধেকেরও বেশি এখন 70 বছর পার হয়ে গেছে, আমি আর বেশি দিন ধরে রাখতে পারবো না, তারা অনেক আগে রিটায়ার করার কথা, তাদেরকে আমি ধরে রাখছি আমার কারণে আছে, কিন্তু 70 বছর পরে আর রাখা সম্ভব হবে না, আমার কারখানা বন্ধ করে দিতে হবে, আমার এই লোকটাও। এরকম বহু কারখানা ইতিমধ্যে বন্ধ হয়ে গেছে, লোক নাই, এক অদ্ভুত পরিস্থিতি। কাজে এই পরিস্থিতির মোকাবেলায় আমরা কত দূরে আছি, যেখানে পাওয়ার জন্য লোক আগ্রহ করে বসে আছে, আমরা পাচ্ছি না। কেন পাচ্ছি না? তার মধ্যে একটা বড় করুণ কাহিনী, সে করুণ কাহিনীর একজন সাক্ষী এখানে উপস্থিত আছে, লুৎফে। মিডল ইস্টে যাই, যে দেশে লোক পাঠাতে যাই, প্রথম কথা হলো তোমাদের কাগজপত্র সব জাল, নকল, বেজাল, ভুয়া। বাংলাদেশ বিখ্যাত হয়ে গেছে সারা দুনিয়া জুড়ে শুধু ভুয়া কাগজের জন্য। আমাকে ইউএইর মিনিস্টার বলতে আমি নিজে সাক্ষী, যে মহিলার সঙ্গে আমি আলাপ করলাম, সে বললো সে ডাক্তার। বেশভূষায় দেখলাম, কারণ তারা নিয়ে অনেক কথা উঠছে, বেশভূষায় দেখলাম হয়তো গৃহকর্মী হতে পারে, সে ডাক্তার তো হবার কোনো কথা প্রশ্ন ওঠে না, কিন্তু তার দাবি হলো আমার কাগজপত্র আছে, ডাক্তারের সার্টিফিকেট আছে তার, এন্ড জেনুইন সার্টিফিকেট, এটা চেক করা হয়েছে, জেনুইন সার্টিফিকেট। বলতে আমরা কি করি এখন? অবশেষে তারা বাংলাদেশ থেকে লোক নেওয়া বন্ধ করল। আপনাদের হয়তো মনে আছে, একেবারে টোটালি সিল, বাংলাদেশে কোনো লেখে না, সব কাগজ ভুয়া। এর জালিয়াত জাতি হিসেবে আমরা পরিচিত হয়ে গেছি। লুৎফে বহুবার গেছে মাপ চাইবার জন্য, যাদেরকে মাফ করে দাও, সামনের থেকে এটা ঠিক হয়ে যাবে। তাকে বারবার পাঠাচ্ছি, বারবার গিয়ে এসে অনুরোধ করছে, আমরা এরপর থেকে নিজেরা চেক করে দেব। ওরা বলছে না, এই সিদ্ধান্ত আমরা পাল্টাতে পারবো না, কারণ আমাদেরকে এত ঠকানি ঠকাইছে এই পর্যন্ত, প্রতিটি কাগজ ভুয়া। এইগুলো অবস্থা। এই দরজা খুলছে কিনা জানি না, একবার শুনলাম শুধু অল্প একটু খুলেছে। শুধু একটা দেশ না, একাধিক দেশে একই অভিযোগ, তোমাদের লোক নেব কি করে, কাগজপত্র সব ভুয়া। ওই যে শব্দটা, ম্যাজিক ওয়ার্ড যেটা উল্লেখ করলাম, ওইটাই হলো আসল দালাল। এই দালাল থেকে সবকিছু উৎপত্তি হচ্ছে। সে কাগজপত্র তার কারখানাতেই তৈরি হয়ে গেল সবকিছু, দেশের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। কি কাগজ লাগবে মানিয়ে দিচ্ছি, যাকে যে কথা বলে তার থেকে টাকা আদায় করে একবার তার প্লেট পৌঁছে দিলে সে টাকা সব পেয়ে যাচ্ছে। আমাদের কপালে কেই থাকবে? আমরা একটা জালিয়াত দেশ হিসেবে, জালিয়াত জাতি হিসেবে বেঁচে থাকবো? সবার দরজা একের পর এক বন্ধ করে দেবে? কয়টা দেশের এখন বন্ধ আছে আমাদের বলতে পারবে নাকি? কয়েকটা দরজা বন্ধ। অভিযোগ একটাই, জালিয়াতি।
ওই জালিয়াতিতে পরে আমাদের যারা সি ফেয়ারার্স আছে, যারা জাহাজে কাজ করে, এটা একটা করুণ কথা, তারা এই বন্দরে যখন আসে ওইসব দেশে, বন্দরে তাদের নামতে দেয় না। ওই যেহেতু ভিসা বন্ধ, ওই বাংলাদেশি, তারা বহুদিন আকুতি মিনতি করতেছে। আমাদের তন্ত্র, আমরা তো কোনো দোষ করি না, আমরা দেশে থাকি না, আমরা জাহাজে থাকি, শুধু বন্দরে ভিড়েছে বলে আমাদেরকে এখানে যেতে হচ্ছে। এটা নিয়ে বহু দরবার করলো লুৎফে, বারে বারে যাচ্ছে, বারে বারে বোঝাচ্ছে, অবশেষে সেটা ছাড়া হয়েছে। তাহলে অনুমতি দিয়েছে, জাহাজই যদি হয় তাকে নাম দেবে, নাহলে তার বেচারা যাওয়ার কোনো রাস্তা নেই। অতটুকু অনুগ্রহ করেছে। বলো আমাদের কি কপাল! এর মধ্যে আমরা সমস্ত কিছু করছি, যত বুদ্ধি মাথায় আছে আমরা এগুলো সব করছি, কিন্তু রাস্তার পথ বন্ধ। আমাদের সুযোগের কোনো অভাব নেই। আজকে যদি 5 লাখ লোক জাপানে পাঠাতে চান, 5 লাখ লোক আজকেই পাঠানো যাবে, ওদের দরকার, কিন্তু আমরা প্রস্তুত করতে পারছি না। তার মধ্যে দালাল ঢুকবে, ইতিমধ্যে নিশ্চয়ই ঢুকেছে। ইতিমধ্যে বহু দালাল বলছে যে তোমার জাপান পাঠাচ্ছি, ওদের কথা মানে না, আমি তোমার এই কাগজপত্র দিয়ে দেবো, তুমি এক্সপার্ট, তুমি জাপানি ভাষা তো এক্সপার্ট, জাপানি ভাষার যে সার্টিফিকেট সেটাও দিয়ে দেবো। সেজন্য জাপান ঠিক করেছে জাপানি ভাষার পরীক্ষাটা তারা নেই, যেটা আমাদের কাগজের উপরে বিশ্বাস করতে না হয়। এগুলো আমাদের অবস্থা। আমরা এরকম হলাম কেন? এই বাংলাদেশের মানুষটি প্রথমবার বিদেশ যাচ্ছে না, বংশ পরাক্রমে অনুসারে যাচ্ছে, যে কারণে আমরা বিলাতে যেতে পেরেছি, রেস্টুরেন্ট খুলতে পেরেছি, ছেলে মেয়েকে স্কুল কলেজে পাঠাতে পেরেছি, তারা ব্যবসা বাণিজ্যে উপরে উঠেছে, তারা রাজনীতিতে যোগ দিয়েছে, তারা এমপি হয়েছে, তারা মন্ত্রী হয়েছে। জালিয়াতির খবর তো আসেনি। এত যুগ আগে তারা পারলো, আমরা পারতেছি না কেন? আমাদের ক্ষেত্রে এরকম হচ্ছে কেন? আমাদের তো সুনাম, দুর্নাম যেরকম আছে, সুনামেরও কোনো কমতি নাই। ইটালিতে যখন যাই মন গর্বে ফুলে ওঠে। যারা ইটালিতে গেছে নিশ্চয়ই এটা অনুভব করেছে। যত বড় রেস্টুরেন্টে যান, যত পশ রেস্টুরেন্টে যান, যেখানে দেশের সর্বোচ্চ লোকজন খাবার খেতে আসে, তাদের লাঞ্চ ডিনার পার্টি যেখানে হয়, কিচেন স্টাফ কারা? সব বাংলাদেশ। রোমে হেন রেস্টুরেন্ট নাই যেখানে কিচেন স্টাফ বাংলাদেশি না। মালিক কৃতজ্ঞতার সঙ্গে দেখা করতে আসে আমাদের সঙ্গে যখন আমাদেরকে খেতে নিয়ে যায়। তোমাদের লোকগুলো এসছে বলে আমি ব্যবসায় টিকে আছি, না হলে আমার এই ব্যবসা বন্ধ করে দিতে হতো বহুদিন আগে। আমাকে সম্মান করে দেশের পক্ষ থেকে, প্রতিষ্ঠানের পক্ষ থেকে বড় বড় রেস্টুরেন্টে নিয়ে যায় ডিনার পার্টির জন্য। বসতে না বসতে দেখে নড়াচড়া শুরু হয়ে গেছে লোকজন। তখন বুঝলাম যে বাংলাদেশি আছে এটার মধ্যে, নাহলে এই নড়াচড়া হচ্ছে কেন? একজন আস্তে আস্তে ফিস করে বলে, স্যার খাওয়ার পরে 5টা মিনিট সময় দিয়ে নেওয়া। কি ব্যাপার? তো কিচেনে আসতে হবে। কিচেনে যাই, আগাগোড়া বাংলাদেশি। ছবি তোলার জন্য হইচই, কোলাকুলি করার জন্য হইচই, উপরে বাইরে ইটালিয়ান বস রেস্টুরেন্ট। মস্কোর সবচেয়ে বড় ইটালিয়ান রেস্টুরেন্ট, তার স্টাফ হলো, কিচেন স্টাফ হলো সব বাংলাদেশি, এবং সবচেয়ে নাম করা রেস্টুরেন্ট। ফ্রান্সের রেস্টুরেন্ট, প্যারিসের রেস্টুরেন্ট, প্যারিস তো খাবার দাবার জন্য অত বিখ্যাত, তার নিজের খানা। এটা just বাংলাদেশি খাবার না, এটা মনে করেন ওরা বাংলাদেশি খাবারটা আছে না, যে দেশের যে খাবার পছন্দ সেই খাবার খাচ্ছে। ইটালিতে ইটালিয়ান খাবার খাওয়াচ্ছে, দে আর দ্য বেস্ট।
Bangladeshi chef is the best in preparing their food. আমাদের স্কিলের তো অভাব নেই, এবং সেটা আমরা এখান থেকে ট্রেনিং দিয়ে দিইনি তারে। সে রাস্তায় সুভিনিয়ার বিক্রি করে করে এটা করেছে, ফাঁকে ফাঁকে রেস্টুরেন্টে কাজ করেছে আর শেফ হয়েছে। শুধু শেফ না, টপ শেফ হয়েছে। বাংলাদেশি, ইংল্যান্ডের কথা তো বাদই দিলাম, হাজার হাজার বাংলাদেশি রেস্টুরেন্ট, স্কিলের কোনো অভাব নেই, তারা তাৎক্ষণিকভাবে সংগ্রহ করতে পারে। গর্ব অনুভব করে যখন আমরা চাই তাদের শুনে দেখা সাক্ষাৎ হয়, কত তাড়াতাড়ি তারা ভাষা আয়ত্ত করে। এখান থেকে ভাষা শিখে যায়, ইটালিয়ান ভাষায় চমৎকার ভাষা, মস্কোতে সেখানে রাশিয়ান ভাষায় কথা বলতেছে, অসুবিধা নেই। তো এগুলো শেখার যে প্রক্রিয়া, মেধা, দুটাই তারা আমরা কেন নিতে পারছি না? এখন আমরা জাপানের কথা বললাম, ইতালির কথা বললাম, এখন প্রায় সব দেশ থেকে আবেদন নিবেদন। পৃথিবীতে তারুণ্যের অভাব, আর আমরা হলাম তারুণ্যের খনি। এটা আমাদের মাথায় ঢুকতেছে না। এটা সোনার খনির চাইতেও বেশি গুরুত্বপূর্ণ। সারা দুনিয়াতে তরুণদের সন্ধানে আছে। আমাদের 18 কোটি লোকের মধ্যে 9 কোটি লোকের বয়স 27 বছরের কম। এর থেকে তরুণ জনসংখ্যা কোথায় পাবে? সারা দুনিয়াকে আসতে হবে এখানে। খনি আমাদের হাতে। ওই যে রেয়ার মিনারেল বলে, আমাদের কাছে এই রেয়ার মিনারেল রয়ে গেছে, এখানে আসতে হবে। কিন্তু আমাদেরকে তৈরি হতে হবে। তৈরি থাকলে যে কোনো জায়গায় যেতে চান তারা সাধ্য সাধনা করে তাদেরকে নিয়ে যাবে। এখন অনুরোধ আছে পোল্যান্ড থেকে, ইস্ট ইউরোপিয়ান কান্ট্রিজ থেকে এসে একটা প্রথম প্রস্তাব হলো আমাদের লোক দরকার, তোমাদের লোক দাও। এটা ক্রমে বাড়বে, কমবে না। ওদের তরুণ কমবে, আমাদের তরুণ বাড়বে। যে সারা দুনিয়া এখন বাংলাদেশের হাতে। যদি আমরা আমাদের এই রাস্তাগুলো সাফ করে ফেলতে পারি, দালালের খপ্পর থেকে আমরা বাঁচতে পারি, আমাদের নিয়ম শৃঙ্খলা আসতে পারে, জালিয়াতিত্বকে বাঁচতে পারে, এটাকে ঠেকানোর কোনো উপায় নেই। কারণ এই রেয়ার মিনারেল তাকে আসতেই হবে, এই খনিজ তাকে খোঁজ নিতেই হবে এবং সেটা সন্ধান করতে হবে। সন্ধান করলে এই খনির গোড়াটায় সেখানে আসতে হবে। এই হলো গোড়া। কাজে আমরা যেটুকু করছি এখন, যেটুকু সাফল্যের কথা আমরা আলোচনা করছি, এটা হলো সামান্য উপরের দিকে খোঁচানো, ভেতরে এখনো ঢুকি নেই। সেটার জন্য সেই প্রস্তুতি জাতি হিসেবে আমাদেরকে নিতে হবে এবং সগৌরবে তারা যাবে। আমরা বলছিলাম যে একটা প্রফেশন শূন্য চলে যাচ্ছে, সিফেয়ারার্স। এটা নেভাল একাডেমি একটা আছে চট্টগ্রামে, মেরিন একাডেমি। সেখানে কয়েকজন পাশ করার সঙ্গে সঙ্গে তার বেশি চলে যায়। তা বললাম যে আরো বেশি করি না কেন? এতই যদি সঙ্গে সঙ্গে নিয়ে যায়, জামায়া ধরে নিয়ে যায়, আমাদের অসুবিধা নেই। আরেকটা করতে আরো বেশি করলে অসুবিধা নেই। বলে না, 5টা আছে। তা আমি খোঁজ নিলাম, 5টা আছে। কিন্তু ওই মেরিন একাডেমি যা করে তা করতে পারে না। তারা ভেতরে আছে, তারা সমুদ্রের সঙ্গে যুক্ত না। কাজে এটা কোনো ট্রেনিংও না। তাদের মূল কথা হলো তাদের কোনো শিক্ষক নেই। এই মেরিন একাডেমি যেটা চট্টগ্রামে আছে, সেখানে শিক্ষকের অভাব। কেন? যে বেতন দেয় সেই বেতনে কেউ আসে না।
বলতে আমি তো এর দ্বিগুণ বেতন পাই আমি যখন জাহাজে থাকি, আমি কেন আপনার এখানে গিয়ে বসতাম? সত্যি তাই, তারা হতাশ করে খুব। দেশের জন্য সাংঘাতিক যান প্রাণ তাদের। কড়া কড়া চিঠি লেগে কি হচ্ছে দেশে, আপনারা এগুলো কি করছেন, প্রাণ কান্দে। তারা সমুদ্রে থাকে, দেশে আসে বহুকাল পরে, কিন্তু দেশের টান, বাঙালির যে অবস্থা, দেশের টান থেকে মুক্ত না। এই যে দেশের টান, এই যে সুযোগ, এটাকে আমরা একত্র করতে পারছি না। কেন আমরা জালিয়াতির দেশ হয়ে যাচ্ছি? কেন আমরা সুশৃঙ্খলভাবে কাজটা করতে পারি না? সেটি হলো চ্যালেঞ্জ। এটা তো টাকার বিষয় না, এটা সিস্টেমের বিষয়। টাকা আপনি যতই ঢালেন কি আসে যায়। আর তারপরে তো আমরা সগৌরবে প্রতিদিন ঘোষণা করি কত বৈদেশিক মুদ্রা আমরা অর্জন করি। বৈদেশিক মুদ্রাটা একটা অংশ, এরকম বহু বৈদেশিক মুদ্রা আপনার গড়িয়ে গড়িয়ে আসবে আপনার হাতে। সেও তো চায় যে বাইরে যাবে, যেখানেই যাক না কেন, ওই বাড়িতে টাকা পাঠানো ছাড়া তার মন শান্তি পাবে না। সব কিছু আমাদের পক্ষে, বিপক্ষে কিছু নাই। বিপক্ষে শুধু আমরাই, যে আমরা দেশ পরিচালনা যারা করি তাদের হাতে। কাজে আমাদেরকে এটার জন্য প্রস্তুত হতে হবে। এই সোনার খনি, তেলের খনি পেয়ে তারা বড় লোক হয়ে যায়। এটা তো তেলের খনির চাইতে বেশি মূল্যবান পদার্থ মানুষ। যে মানুষ একবার যাচ্ছে সে কিন্তু দেশকে সঙ্গে নিয়ে যাচ্ছে, দেশকে ছেড়ে যাচ্ছে না সে। তার ছেলে মেয়ে সবাই, যাদের কথা বললাম, তারা পার্লামেন্টের মেম্বার হচ্ছে, তারা মন্ত্রী হচ্ছে, দেশকে তো বলতেছে না। এটাই আমাদের চ্যালেঞ্জ, আমাদের চেষ্টাটা করা। মন্ত্রণালয় বহু চেষ্টা করেছে, তা না হলে এসব কথা আমাদের সামনে আসতো না। ধাক্কাধাক্কি করা হচ্ছে বলে জিনিসগুলো সামনে আসছে, এটা বলার চেষ্টা করছি কীভাবে করে। সবাই মিলে চেষ্টা করি, আমরা সবাই ইনভলভ এটাতে, কেউ দূরের মানুষ না। চ্যালেঞ্জ আমাদের সবার সামনে। আজকে আমরা এই উপলক্ষে বিষয়গুলোকে আবার নজরে আনলাম। আমরা এমন একটা ভাগ্যবান জাতি যেখানে একটা অনন্য সোনার খনি আছে। এই সোনার খনির চোখে যদি আমরা সোনা না আনি, অথবা মাটির মতো ফেলে রেখে দিই, আমাদের কপাল কোনোদিন পরিবর্তন হবে না। আমাদের সেই সোনা ব্যবহার করতে হবে। ব্যবহার করার জন্য সারা দুনিয়া এক পায়ে খারাপ, আমরা শুধু প্রতিবন্ধকতা সৃষ্টি করি। আশা করি আমরা সেই প্রতিবন্ধকতার থেকে মুক্তি পাব, আমরা সেই খনি ব্যবহার করতে পারব। আমাদের তরুণরা, তারা দুনিয়ার যে কোনো তরুণের চাইতে কোনো সে কম না, শুধু সুযোগটা তাদেরকে দেওয়া। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ, কৃতজ্ঞতা মাননীয় প্রধান অতিথি আপনার মূল্যবান দিক নির্দেশনামূলক বক্তব্যের জন্য। Deepest gratitude, eternal thanks, Honorable Chief Advisor, for your invaluable and insightful address. সম্মানিত সুধী মণ্ডলী, এ পর্যায়ে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের আওতাধীন দপ্তর ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মাধ্যমে প্রবাসী কর্মীদের বীমা সুবিধা, চিকিৎসা, আর্থিক সহায়তা, ক্ষতিপূরণ, প্রবাসী সন্তানদের শিক্ষাবৃত্তির চেক বিতরণ করা হবে। আমরা এখন জাতির বীর সন্তানদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করব। সম্মানিত সুধী মণ্ডলী, চেক বিতরণ করার জন্য মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে বিনীত অনুরোধ করছি। সুধীবৃন্দ, প্রথমে জীবন বীমার চেক গ্রহণ করবেন পারুল আক্তার। জীবন বীমার চেক গ্রহণ করছেন পারুল আক্তার।
এবারে চিকিৎসা ভাতার চেক গ্রহণ করবেন শেখ শামীম। শেখ শামীম চিকিৎসা ভাতার চেক গ্রহণ করছেন। সম্মানিত সুধী, রেখা আক্তার এবার আর্থিক অনুদানের চেক গ্রহণ করবেন। মাননীয় প্রধান উপদেষ্টার কাছ থেকে চেক গ্রহণ করছেন রেখা আক্তার। এবারে ক্ষতিপূরণের চেক গ্রহণ করবেন মোহাম্মদ আলাউদ্দিন। সুধীমণ্ডলী, শিক্ষাবৃত্তির চেক গ্রহণ করবেন জিয়াউদ্দিন নাবিল, ঢাকা মেডিকেল কলেজ। সুধীবৃন্দ, এবারে প্রবাসীদের মধ্যে বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ ব্যক্তি সিআইপিদের সম্মাননা জানানো হবে। মাননীয় প্রধান উপদেষ্টার কাছ থেকে সম্মাননা গ্রহণ করবেন জনাব কল্লোল আহমেদ। জনাব কল্লোল আহমেদ শিল্পক্ষেত্রে সর্বোচ্চ ক্যাটাগরির বিনিয়োগকারী। সুধীমণ্ডলী, এরপর মঞ্চে আসবেন সর্বাধিক রেমিটেন্স প্রেরণকারী জনাব মোহাম্মদ আব্দুল করিম। এরপরে আসবেন জনাব মোহাম্মদ মাহমুদুর রহমান খান, সর্বোচ্চ আমদানিকারক ক্যাটাগরিতে। সম্মাননা নিতে আসছেন জনাব মোহাম্মদ মাহমুদুর রহমান খান, সর্বোচ্চ আমদানিকারক ক্যাটাগরিতে। সম্মাননা গ্রহণ করছেন জনাব মোহাম্মদ মাহমুদুর রহমান খান। ধন্যবাদ এবং অশেষ কৃতজ্ঞতা মাননীয় প্রধান অতিথি। আমাদের সম্মাননা প্রদান পর্ব শেষ হলো। সম্মানিত সুধী, অনুষ্ঠানের প্রথম পর্বের এখানে সমাপ্তি। অসংখ্য ধন্যবাদ, আন্তরিক কৃতজ্ঞতা মাননীয় প্রধান উপদেষ্টা। মাননীয় প্রধান উপদেষ্টা এখন অনুষ্ঠান স্থল ত্যাগ করবেন। অন্যান্য সকল অতিথিবৃন্দকে নিজ নিজ আসনে অবস্থান করার জন্য বিনীত অনুরোধ করছি। কিছুক্ষণের মধ্যেই শুরু হতে যাচ্ছে আমাদের অনুষ্ঠানের দ্বিতীয় পর্ব।